আশেপাশে কেউ নেই তো দরজাটা ভালো করে ভেজিয়ে নিন, কারণ আজ যা বলবো তা আপনার নিঃশ্বাস আটকে দেবে। আমার এই গোপন কথাগুলো শোনানোর সময় বুকটা এমন ধরফর করছে যে মনে হচ্ছে এক্ষুনি বুঝি বেরিয়ে আসবে। আসলে জীবনের কিছু গল্প এমনই হয় যা কাউকে বলা যায় না, কেবল বুকের গভীরে চাপা পড়ে থাকে। অথচ এর ওজন এত বেশি যে সারাক্ষণ দমবন্ধ লাগে। আমি জানি আমার মতো হাজারো নারী আছেন যারা সমাজের চোখে ভদ্র, লক্ষ্মীমন্ত, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে এমন সব ঝড় যা বাইরে থেকে বোঝা অসম্ভব। আজ আমি আমার সেই ঝড়টা কথাই বলবো। আপনারা একটু মন দিয়ে শুনুন, কিন্তু কাউকে বলবেন না যেন, এটা শুধু আমাদের মধ্যে থাক। আমার নাম শ্রেয়সী। আমার বাড়ি মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে। দেখতে খারাপ ছিলাম না কখনো, বরং সবাই বলতো বেশ ছিপছিপে গড়ন আমার, উজ্জ্বল শ্যামলা রং, টানা টানা চোখ। আজকেও একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়িতে বসে আছি, সঙ্গে একটা সাদা রঙের ছোট হাতার ব্লাউজ। শাড়ির আঁচলটা একটু আলগা হয়ে কাঁধের ওপর থেকে বুকের অনেকটা অংশ খোলা রেখেছে। গরমে এমনিতেই চুলগুলো ঘাড়ে জড়ো করে একটা খোপা করে রেখেছি, আর কপালের ওপর হালকা ঘাম জমেছে। এই যে আমি এখন বসে আছি, আবার সামনে একটা খোলা জানালা, আর বাইরে ছিরিছিরি বৃষ্টি। এই বৃষ্টি দেখলেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আপনারা যদি আমার জীবন সম্পর্কে আরও অনেক এমন অজানা গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বরের সঙ্গে আমার বয়সের তফাৎ ছিল প্রায় 10 বছর। তিনি কর্মসূত্রে শহরে থাকতেন, মাসে একবার বা দুবার বাড়ি আসতেন। আমি তখন এক নতুন বউ, স্বপ্নভরা চোখ নিয়ে নতুন সংসার সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু একা একা সবকিছু করতে গিয়ে কেমন যেন একটা শূন্যতা অনুভব করতাম। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু তার সব মনোযোগ ছিল কাজ আর সংসারের অভাব মেটানোর দিকে। আমার মন বলে যে একটা আলাদা জগৎ আছে, যেখানে আবেগ, ভালোবাসা আর সঙ্গের প্রয়োজন হয়, সেটা তিনি হয়তো বুঝতেন না বা বোঝার সময় পেতেন না। আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো ছিলেন, কিন্তু তাদেরও নিজেদের মতো বয়স হয়েছে, শরীর খারাপ লেগে থাকে। এই একাকিত্বের মাঝে হঠাৎই আমার জীবনে আসে রাহুল। রাহুল ছিল আমার বরের ছোট ভাই, মানে আমার দেওর। তখন সবে কলেজের পড়া শেষ করেছে, চাকরির চেষ্টা করছে। আমার বরের থেকে প্রায় 8-10 বছরের ছোট। সে যখন প্রথমবার আমাকে দেখে তখন তার চোখে একটা কৌতূহল ছিল, আর আমার চোখে ছিল নতুন বউয়ের লজ্জা। প্রথম প্রথম রাহুল খুব লাজুক ছিল, যখনই আমার সামনে আসত কেমন যেন গুটিয়ে যেত। আমি তাকে ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম। ছোট ভাই, বাড়ির ছেলে, তার প্রতি একটা স্নেহ তৈরি হয়েছিল। সেও আমাকে খুব মানত, শ্রদ্ধা করত। আমার যে কোনো প্রয়োজনে সবার আগে রাহুলই এগিয়ে আসত। জল আনতে হবে, বাজারের ব্যাগটা এগিয়ে দিতে হবে, বা ছাদ থেকে শুকনো কাপড় নামাতে হবে, সব কাজে সে আমার পাশে দাঁড়াত। ধীরে ধীরে এই সাহায্যগুলো কেমন যেন একটা অভ্যাসে পরিণত হচ্ছিল। আমার স্বামী যখন বাড়িতে থাকতেন না, তখন রাহুলই ছিল আমার একমাত্র ভরসা। ওর উপস্থিতিটা যেন আমার কাছে খুবই স্বাভাবিক হয়ে উঠেছিল। গ্রামের বাড়িতে সারাদিন কাজ শেষ করে বিকেলবেলা যখন একটু অবসর পেতাম, তখন আমার বরের অভাবটা আরও বেশি করে অনুভব করতাম। ঠিক তখনই রাহুল আমার পাশে এসে বসত। কখনো পড়াশোনার কথা বলতো, কখনো নিজের বন্ধুদের গল্প শোনাত, কখনো আমার কাছে জানতে চাইত যে আমার কেমন লাগছে, আমি খুশি আছি কিনা। এই ছোট ছোট প্রশ্নগুলো আমার কাছে খুব মূল্যবান ছিল, কারণ আমার স্বামী কখনো এমনভাবে আমার মনের খবর নিতে চাইতেন না। রাহুল যখন কথা বলতো তখন তার চোখে মুখে একটা নিষ্পাপ সারল্য দেখতে পেতাম, কিন্তু সেই সারল্যের আড়ালে কেমন যেন একটা অন্যরকম আলো খেলা করত, যা আমি প্রথমে ধরতে পারিনি। আমার স্বামী যেদিন বাড়িতে আসতেন সেদিন আনন্দের সীমা থাকত না, কিন্তু দুদিন পরেই যখন তিনি আবার কর্মস্থলে ফিরে যেতেন, তখন আমার বাড়িতে মন টিকত না। আবার সেই একাকিত্ব, আবার সেই শূন্যতা। আমার শরীরটা তখনও ভরা যৌবনের উচ্ছলতায় টইটম্বুর, মনটাও স্বপ্ন দেখত, কিন্তু স্বপ্নের সেই মানুষটা সবসময় দূরে থাকত। এমনই এক সন্ধ্যায় যখন আমার স্বামী শহরে ফিরে গেছেন আর আমি এক রাশ মন খারাপ নিয়ে বারান্দায় বসেছিলাম, তখন রাহুল এলো। সে এসে আমার পাশে চুপ করে বসল। আমি প্রথমে কিছু বলিনি, সেও চুপচাপ ছিল। তারপর ধীরে ধীরে সে আমার হাতে তার হাত রাখল। আমি চমকে উঠেছিলাম। এত কাছে আসা, এমনভাবে স্পর্শ করা, এটা ঠিক ছিল না। কিন্তু কি আশ্চর্য, আমার ভেবকটা যেন তখন বিদ্রোহ করে উঠল।
আমি হাতটা সরিয়ে নিলাম না। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সে তখন খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, ভাবি, তোমার মন খারাপ কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে তখন আরও নিবিড়ভাবে আমার হাতটা ধরল আর আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমি আগে কখনো দেখিনি। সেখানে উদ্বেগ ছিল, সহানুভূতি ছিল, আর ছিল আরও কিছু যা আমি মুখে বলতে পারছি না। এরপর থেকে রাহুল আমার আরও কাছাকাছি আসতে শুরু করল। আমার স্বামীর অনুপস্থিতি যেন তাকে আরও সাহসী করে তুলছিল। রান্নাঘরে যখন আমি কাজ করতাম তখন সে এসে পেছনে দাঁড়াত। বাজার থেকে আনলে ব্যাগটা আমার হাত থেকে জোর করে নিয়ে নিজে উঠিয়ে দিত। কখনো কখনো বাজার থেকে ফেরার পথে সে আমার হাতটা ধরে ফেলত আর অজুহাত দিত, পথটা পিচ্ছিল, পড়ে যেতে পারো ভাবি। আমি জানতাম যে এটা শুধু একটা অজুহাত। আমার মনও কেমন যেন তার দিকে ঝুঁকে পড়ছিল। সমাজ, সংস্কার আর আমার নিজের বিবাহিত জীবনের মূল্যবোধ সব যেন তার এই কাছে আসার কাছে ফিকে মনে হতে লাগল। এই অনুভূতিটা ভয়ঙ্কর ছিল, কিন্তু একই সাথে ছিল এক অদ্ভুত শিহরণ। একদিন রাতে খুব ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। বাড়িতে আমি আর আমার শ্বশুর শাশুড়ি ছিলাম। তারা নিজেদের ঘরে শুয়েছিলেন। আমি একা বারান্দায় দাঁড়িয়ে ঝড় দেখছিলাম। বিদ্যুতের ঝলকানিতে যখন চারপাশ আলোকিত হচ্ছিল তখন বাইরে গাছের ডালপালা আর লণ্ডভণ্ড প্রকৃতি দেখে আমার খুব ভয় লাগছিল। ঠিক তখনই রাহুল এলো। সে আমার পাশে এসে দাঁড়ালো। দুজনেই চুপচাপ। বাতাসের শোঁ শব্দ আর মেঘের গর্জন ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ করেই সে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠিনি, কারণ তার উপস্থিতিটা তখন আমার কাছে খুব স্বাভাবিক লাগছিল। সে তার উষ্ণ শরীরটা আমার আরও কাছে নিয়ে এলো। আমি তার শরীরের ঘ্রাণ পাচ্ছিলাম, তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমার ভেতরের পশুটা যেন মাথাচাড়া দিয়ে উঠল। আমার মন বলছিল, শ্রেয়সী, এটা ভুল। তুমি বিবাহিত নারী, তোমার দেউরের সঙ্গে এমন কিছু হতে পারে না। কিন্তু আমার শরীর আর মন তখন আর কোনো নিয়ম মানতে চাইছিল না। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবি, তোমার কি খুব ভয় করছে? আমি কিছু বলতে পারিনি, শুধু তার কাঁধে মাথা রেখেছিলাম। সে তখন তার অন্য হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। সেই মুহূর্তে বাইরের ঝড় যেন আমার ভেতরের ঝড়কে আরও উন্মত্ত করে তুলল। এরপর আমাদের সেই গোপন অভিসারগুলো আরও গভীর হতে থাকল। যখনই বাড়ি ফাঁকা পেতাম, যখন আমার স্বামী বাড়িতে থাকতেন না, তখনই রাহুল আমার কাছে আসত। কখনো রাতের আধারে, কখনো দুপুরে যখন সবাই ঘুমিয়ে থাকত। তার চোখ দুটোতে তখন শুধুই আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। আমিও যেন সেই আকর্ষণে নিজেকে সঁপে দিচ্ছিলাম। আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, কথা বলতাম, স্পর্শ করতাম একে অপরকে। তার ছোট ছোট আদর, তার ভালোবাসার ভঙ্গি আমার কাছে তখন স্বর্গীয় মনে হতো। আমরা জানতাম যে এটা পাপ, এটা সমাজের চোখে ঘৃণার কাজ, কিন্তু আমাদের আবেগ তখন সব বিচার বুদ্ধিকে ছাড়িয়ে গিয়েছিল। একটা মিষ্টি অপরাধ বোধ সবসময় আমাকে কুড়ে কুড়ে খেত, কিন্তু সেই অপরাধ বোধের আড়ালে লুকিয়েছিল এক গভীর আনন্দ, এক গোপন তৃপ্তি। একদিন আমরা কথা বলছিলাম, যখন আমার শাশুড়ি হঠাৎ করেই আমাদের ঘরে চলে এলেন। আমরা দুজনেই চমকে উঠেছিলাম। আমি শাড়ির আঁচলটা ঠিক করে নিলাম। রাহুলও তড়িঘড়ি নিজেকে সামলে নিল। শাশুড়ি কিছু বুঝতে পেরেছিলেন কিনা জানি না, তিনি শুধু জিজ্ঞেস করলেন, তোরা কি গল্প করছিস? আমি কোনো মতে মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন, কিন্তু সেই মুহূর্তটা আমার ভেতরে একটা ভীষণ ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমরা কি ভুল করছি? এই সম্পর্ক কি একদিন আমাদের সর্বনাশ করে দেবে? এই ভয়টা আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। রাহুল যেন আমার এই মানসিক টানাপোড়েনটা বুঝতে পারছিল। সে আমাকে আরও বেশি করে জড়িয়ে ধরেছিল। ভাবি, আমরা কি ভুল করছি? এই প্রশ্নটা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম একদিন। সে তখন আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, ভালোবাসায় কোনো ভুল হয় না ভাবি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তার এই কথাটা আমার বুকে আরও গভীরভাবে বিঁধেছিল। আমি জানতাম এই ভালোবাসার কোনো সামাজিক পরিণতি নেই, এটা শুধু গোপন থাকে আর যন্ত্রণা দেয়। কিন্তু আমি তাকে ছাড়তেও পারছিলাম না। তার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি আর কোনো কিছু ভাবতে পারছিলাম না। ধীরে ধীরে আমার ভেতরের কষ্টটা বাড়তে থাকল। এই গোপন সম্পর্কটা আমাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিকে আমার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা, অন্যদিকে সমাজের চোখে ধরা পড়ে যাওয়ার ভয়। রাহুল তখন চাকরি পেয়ে শহরের দিকে চলে যাচ্ছিল। যখন সে আমাকে বিদায় জানাতে এলো, তখন আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছিল। সে আমাকে বুকে টেনে নিয়েছিল। সেই স্পর্শে ছিল এক গভীর কষ্ট,
এক নীরব বিদায়। ভালো থেকো ভাবি, এটুকু বলেই সে চলে গিয়েছিল। রাহুল চলে যাওয়ার পর আমার জীবনটা আরও বেশি করে শূন্য মনে হতে লাগল। আমি প্রতিদিন তার জন্য অপেক্ষা করতাম, তার ফোন বা মেসেজের জন্য উদ্গ্রীব থাকতাম। কিন্তু আমাদের সম্পর্কটা তখন কেমন যেন শীতল হয়ে গিয়েছিল। সে নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমি আবার সেই একাকিত্বে ডুবে গিয়েছিলাম। এই সম্পর্ক থেকে আমি কি পেলাম? একটা তীব্র যন্ত্রণাদায়ক স্মৃতি আর একরাশ অনুশোচনা। আমি শিখেছিলাম যে জীবনের কিছু আবেগ এতটাই শক্তিশালী হয় যে তারা সমাজের সব সীমারেখা ভেঙে দিতে চায়, কিন্তু সেই সীমারেখা ভাঙার ফল সবসময় ভালো হয় না। আজ আমি আমার অতীত নিয়ে বসে ভাবি। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলের জন্য শুধু আমাকেই দোষ দেওয়া যায় না। আমার একাকিত্ব, আমার স্বামীর অবহেলা আর রাহুলের আবেগপ্রবণ টান, সব মিলিয়েই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষের জীবনটা এত সরল নয়। এখানে সাদা কালো হয় না, ধূসর রং থাকে। সেই ধূসর রঙে অনেক সময় কিছু ভুল মিশে যায়, কিন্তু সেই ভুল থেকে শিখতে হয়। আমি এখন বুঝি, আত্মসম্মান আর সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক সময় আবেগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়। আমার এই গল্পটা হয়তো অনেক নারীর জীবনেরই প্রতিচ্ছবি। এই আবেগগুলো ভীষণ সুন্দর হতে পারে, কিন্তু সেই সৌন্দর্য ধরে রাখতে না পারলে তা ধ্বংস করে দেয় সবকিছু। তাই সাবধান, জীবনের এই ধূসর রঙে যেন আপনার জীবন হারিয়ে না যায়। মনে রাখবেন, সম্পর্কের সীমারেখা খুব সতর্কতার সাথে মেনে চলা উচিত, কারণ এর অন্যথা হলে তার ফল কখনোই সুখকর হয় না।